আজকে আমরা পড়ব মাধ্যমিকের জন্য সিরাজদৌলা নাটকটি। নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। মূল নাটকের নামও ছিল কিন্তু এই সিরাজদৌলা। তবে মূল নাটকটির মোট 3টে অঙ্ক ছিল। অঙ্ক বলতে তোমরা এখানে অধ্যায় ধরতে পারো। তবে আমাদের পাঠ্য নাটকটি দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকেই নেওয়া হয়েছে। নাটকটির নামটি শুনলেই তোমাদের মনে হচ্ছে এটি কোনো ঐতিহাসিক ঘটনা। তাই কিছু পূর্ব ঘটনা জেনেই আমাদের এই নাটকটি শুরু করতে হবে। তখন সময়টা ছিল 1757 সাল। পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজদৌলাকে হারিয়ে ইংরেজরা বাংলা তথা সমগ্র ভারতকে নিজেদের অধিকারে নিয়ে আসে। এরপর 200 বছর ইংরেজরা শাসন করে সমগ্র ভারতকে। কিন্তু এটা তো পলাশীর যুদ্ধের পরের কথা। আমাদের জানতে হবে পলাশীর যুদ্ধ হয়েছিল কেন। তাই ফিরে যেতে হবে অতীত ইতিহাসে। তখন বাংলার নবাব ছিলেন আলীবর্দী খান। তার 3 কন্যা ঘসেটি বেগম, মাইমুনা বেগম এবং আমিনা বেগম। বড় কন্যা ঘসেটি বেগমের কোনো সন্তান ছিল না, তবে এক পালিত সন্তান ছিল। দ্বিতীয় কন্যা মাইমুনা বেগমের একমাত্র পুত্র শওকত জং। আমিনা বেগমের একমাত্র পুত্র সিরাজদৌলা। আলীবর্দী খানের নিজেরও যেহেতু কোনো পুত্র সন্তান ছিল না, তাই নবাব আলীবর্দী খান মারা গেলে বাংলার সিংহাসনে কে বসবে এই নিয়ে দোলাচল দেখা দিতে পারে ভেবে আলীবর্দী খান তখন তার তৃতীয় কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজদৌলাকে বাংলার সিংহাসনে নিযুক্ত করেন। আর এই সময় থেকেই বড় কন্যা ঘসেটি বেগম এবং মাইমুনা বেগমের পুত্র শওকত জং সিরাজের ওপর ভীষণ রেগে যান। তখন ঘসেটি বেগম এবং শওকত জং ইংরেজদের সঙ্গে হাত মেলান। তখন ইংরেজরা কলকাতার দুর্গ দুর্ভেদ্য করতে উদ্যোগ হলো। দুর্ভেদ্য শব্দে যাকে ভেদ করা যায় না, তাই কলকাতার দুর্গকে ইংরেজরা দুর্ভেদ্য করতে চাইল। এই খবর গিয়ে পৌঁছলো মুর্শিদাবাদে বাংলার নবাব সিরাজের কাছে। সিরাজের কাছে যখন এই খবর গিয়ে পৌঁছলো, সিরাজ মুহূর্তেই সব সৈন্যবাহিনী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। সিরাজের সঙ্গে ইংরেজদের প্রচণ্ড লড়াই হলো। ইংরেজরা লড়াইয়ে হেরেও গেল। সিরাজ তখন কলকাতার নাম বদলে তার দাদু আলীবর্দী খানের স্মরণে আলীনগর নামকরণ করল। তখন সিরাজের সঙ্গে ইংরেজদের আলীনগরের শর্ত হলো, অর্থাৎ কলকাতার নাম বদলে আলীনগর রাখা হয়েছে, তাই ইংরেজদের সঙ্গে সিরাজের একটা আলীনগরের শর্ত হলো। এই শর্তে সিরাজ বলল, ইংরেজরা বিনা কারণে বাংলায় যুদ্ধ করবে না। নবাব সিরাজকে না জানিয়ে বাংলার অন্য ব্যবসায়ীদের ওপর আক্রমণ করতে পারবে না, কারণ বাংলায় তখন ফরাসি পর্তুগিজরাও বাণিজ্য করত। এবং শর্তে আরও বলা হলো, ইংরেজরা যদি বাংলায় ব্যবসা করে তবে নবাব সিরাজকে শুল্ক বা কর দিতে হবে। এইরকম বিভিন্ন শর্ত স্বাক্ষরিত হওয়ার পর ইংরেজ গভর্নর লর্ড ক্লাইভ তার প্রতিনিধি রূপে ওয়াটসকে নবাবের কাছে রেখে যান। অর্থাৎ লর্ড ক্লাইভ ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে সিরাজের কাছে তথা মুর্শিদাবাদে রেখে যান। এরপর থেকেই আমরা আমাদের পাঠ্য বইয়ে পড়ব। দরবার কক্ষ, রাজা সিরাজদৌলার রাজসভা। সিরাজ সিংহাসনে প্রবিষ্ট। রাজা সিরাজ সিংহাসনে বসে আছেন। কর্মচারীরা যথাস্থানে প্রবিষ্ট, অর্থাৎ রাজকর্মচারীরাও নিজেদের আসনে বসে আছেন। সভাসদদের মাঝে সভাসদার্থে সভার সদস্যরা একদিকে রয়েছেন মির্জাফর, মোহনলাল, মীর মদন, রায়দুর্লভ
একদিকে রয়েছেন, অন্যদিকে রয়েছে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মোসিয়েলা, দণ্ডায়মান। এদের চরিত্রগুলো সম্পর্কে আমরা প্রত্যেক অংশে জানব। গোলাম হোসেন, যে রাজার কাছেই সবসময় থাকেন, চিঠিপত্র দেওয়া নেওয়া করে, তিনি নবাবের পায়ের কাছে বসে আছেন। নবাব বলতে রাজা সিরাজের পায়ের কাছে বসে আছেন। সিরাজ বলছে ওয়াটস। ওয়াটস বলতে এখানে সেই ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে যে রেখে গেছে লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে, সেই ইংরেজ প্রতিনিধি ওয়াটস। তখন ওয়াটস প্রত্যুত্তরে বলে, ইয়োর এক্সেলেন্সি, সম্রাট মহানুভব। সিরাজ বলে আবার ওয়াটসকে, কলকাতা জয়ে, অর্থাৎ কলকাতা জয় করে যখন আমরা যাত্রা করি মুর্শিদাবাদে, তখন তুমি আমার সঙ্গে সঙ্গেই ছিলে। সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি সবই জানো। তুমি তাও জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি, অর্থাৎ সিরাজ তার দাদু আলীবর্দী খানের স্মরণে কলকাতার নাম আলীনগর রেখেছিল। ওয়াটস বলে, জানি ওর এক্সেলেন্সি, অর্থাৎ জানি সম্রাট মহানুভব। সিরাজ বলছে, আলীনগরে অর্থাৎ কলকাতায় তোমাদের কোম্পানির সঙ্গে বা ইংরেজ কোম্পানির সঙ্গে যে সন্ধি স্বাক্ষরিত হয় তার সব শর্ত তোমার জানা আছে, আমরা শর্তগুলো আগেই পড়েছি। সিরাজ ওয়াটসকে আরো বলে, তোমাদের কোম্পানি অর্থাৎ ইংরেজ কোম্পানি সন্ধির, আলীনগরের সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্য প্রতিনিধিরূপে অর্থাৎ প্রতিনিধিরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। ইংরেজ কোম্পানি যদি এইসব শর্ত রক্ষা না করে, যুদ্ধ ঘোষণার আগেই অর্থাৎ ইংরেজদের সঙ্গে আমাদের যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে অর্থাৎ ওয়াটসকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো? তোপের মুখে অর্থে যুদ্ধের আগেই কামানের মধ্যে দ্বারা আমরা তোমাকে মেরে ফেলতে পারি, জানো? ওয়াটস বলছে, জানি ওর এক্সেলেন্সি, জানি সম্রাট মহানুভব। সিরাজ বলছে, তবে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ওয়াটস বলছে, আমি জানলাম না আমাদের অপরাধ কি, অর্থাৎ কেন আমাকে মেরে ফেলার কথা বলা হচ্ছে। সিরাজ বলে, তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা তোমরা অতিক্রম করেছ, অর্থাৎ তোমাদের অপরাধ সভ্যতার এবং সৌজন্যের সীমা তোমরা পার করে গেছো। স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে, অর্থাৎ তোমাদের অত্যন্ত আস্পর্ধা হয়ে গেছে। শুধু শান্তিভঙ্গের আশঙ্কায় অর্থাৎ আমার রাজসভার শান্তিভঙ্গের ভয়ে আমি এতদিন ইংরেজদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি তোমাদের সঙ্গে, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, তোমাদের ভদ্রতা বলাই যায় না। ওয়াটস বলছে, আপনার অভিযোগ বুঝতে পারলাম না, অর্থাৎ কেন আপনি এর অভিযোগ করছেন। সিরাজ তখন প্রত্যুত্তরে বলে, মুন্সিজি হচ্ছে রাজার কেরানি, অ্যাডমিরাল ওয়াটসনের পত্রটি দাও তো। অ্যাডমিরাল হচ্ছে ইংরেজ নৌসেনাধ্যক্ষ যার নাম ওয়াটসন, অর্থাৎ নৌসেনাধ্যক্ষ ওয়াটসন কোনো পত্র ওয়াটসকে পাঠিয়েছিল। সেই পত্রটি ওয়াটসের কাছে না গিয়ে রাজা সিরাজের হাতে চলে এসেছে। এবার মুন্সিজি সেই পত্র বাহির করলো। সিরাজ বলছে, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? মুন্সি পত্র তখন ওয়াটসকে দিলেন। ওয়াটস পড়তে লাগলো, অর্থাৎ ওয়াটসন যে পত্রটি ওয়াটসকে পাঠিয়েছিল সেই পত্রটি এবার ইংরেজিতে পড়া শুরু করলো। পুরোটা এখানে লেখা নেই, তার শেষের দিকে কি লেখা আছে ওয়াটস সেটি পড়তে শুরু করলো। I now acquaint you that the remainder of the troops which should have been here long since will be at Calcutta in a few days. That in a few days more I shall dispatch a vessel for more ships and more troops, and that I will kindly such a flame in your country as all the water in the Ganges shall not be able to extinguish. এই ওয়াটসনের পাঠানো পত্রটি ইংরেজিতে ওয়াটস পড়ল। সিরাজ এবার মুন্সিজিকে বলে, অর্থাৎ তার কেরানিকে বলে, ওয়াটসের যে পত্রটি পড়ল ওয়াটস, সেই পত্রটি তুমি বাংলায় পড়ে পুরো সভাসদের মাঝে বুঝিয়ে বলো। এবার মুন্সি ওয়াটসের হাত থেকে পত্র নিয়ে বাংলায় পড়া শুরু করলো, তর্জমা অর্থাৎ অনুবাদ করতে শুরু করলো।
মুন্সিজি পড়তে শুরু করলো। কর্নেল ক্লাইভ অর্থাৎ ওয়াটসন যে পত্রটি ওয়াটসকে পাঠিয়েছিল সেই পত্রটি বাংলায় পড়ছি। কর্নেল ক্লাইভ অর্থাৎ লর্ড ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করেছেন তা শীঘ্রই কলকাতায় পৌঁছবে। ওয়াটসন এগুলো সব পত্রে লিখেছে ওয়াটসকে। আমি সত্তর, আমি বলতে ওয়াটসন লিখছে আমি সত্তর মানে তাড়াতাড়ি আরক্ষেরা জাহাজ মাদ্রাজে পাঠিয়ে সংবাদ দিব যে আরও সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক। ওয়াটসন আরও লিখেছে বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়া নিভানো যাইবে না। সিরাজ বলে, ওয়াটস এই ভীতি প্রদর্শনের অর্থ কি? অর্থাৎ ওয়াটসকে ডেকে সিরাজ বলে, এরূপ ভয় দেখানোর কারণ কি? ওয়াটস বলে, অ্যাডমিরাল অর্থাৎ নৌসেনাধ্যক্ষ ওয়াটসন এ কথা লিখেছেন কেন আমি বুঝি না, অর্থাৎ আমি জানি না। সিরাজ বলছে, বুঝিয়ে আমি দিচ্ছি। মুন্সিজি, ওয়াটসের পত্রটি দাও। অর্থাৎ যখন ওয়াটসন পত্রটি ওয়াটসকে পাঠিয়েছিল সেই পত্রটি ওয়াটসের কাছে না এসে সিরাজের কাছে এসছে। আবার ওয়াটস যে পত্র ওয়াটসনকে পাঠিয়েছে সেই পত্র ওয়াটসনের কাছে যাওয়ার আগেই সিরাজের কাছে হস্তান্তরিত হয়েছে। এবার মুন্সি পত্রখানা বাহির করিলেন। আপনি পড়ুন, অর্থাৎ সিরাজ মুন্সিজিকে বলে আপনি পড়ুন, ওয়াটসের হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে নিন। ওয়াটস পত্র দেখিল। বলতে পারো যে এটা তোমার হাতের লেখা নয়? ওয়াটস বলে, হ্যাঁ আমি লিখিয়াছি। সিরাজ বলছে, পড়ুন মুন্সিজি। মুন্সি এবার পত্র পড়া শুরু করলো। ইট ইজ ইম্পসিবল, ইহা হয় অসম্ভব, টু রিলে আপন দ্য নবাব, নবাবের ওপর নির্ভর করা। অ্যান্ড ইট উইল বি ওয়াইজ, এটাই হবে বুদ্ধিমানের কাজ, টু অ্যাটাক চন্দননগর, চন্দননগর আক্রমণ করা এটাই হবে বুদ্ধিমানের কাজ। সিরাজ বলছে, তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরও পরিচয় চাও? জেনে রাখো, তাও আমি দিতে পারি। সিরাজ ওয়াটসকে কথা বলে। আমার সভাসদরা অর্থাৎ আমার সভার সদস্যরা এবং আমার স্বদেশীয়রা বা আমার নিজের দেশের লোকেরা তারস্বরে ঘোষণা করে আমি অর্থে সিরাজ নাকি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব। কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। তুমি ওয়াটস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমারই সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো বা আমারই বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করো। কলকাতা ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে, অর্থাৎ আমার আদেশ অমান্য করার কথা তুমি কলকাতায় বলছো। জানো ওয়াটস এর শাস্তি কি? ওয়াটস বলছে, পানিশ মি ইয়োর এক্সেলেন্সি ইফ ইউ উইল, আপনি আমাকে শাস্তি দেন সম্রাট মহানুভব। আই ক্যান অনলি সে, আমি একমাত্র বলতে পারি দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার কর্তব্যই সম্পূর্ণ করেছি। সিরাজ বলছে ওয়াটসকে, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, ভবিষ্যতে আর কখনো এ দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি অর্থাৎ ওয়াটসকে বলছে তোমাদের ইংরেজ কোম্পানি যদি সৎ ব্যবহার ভালো ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে তাহলে কোম্পানির প্রতিনিধি হিসাবে কোনো সৎ চরিত্র ইংরেজকে বা কোনো ভালো চরিত্রের ইংরেজকে আমি আমার দরবারে জায়গা দেব, তবু তোমাকে নয় ওয়াটস, আর তাও এখন নয়, তুমি চলে যাও। ওয়াটস বলছে ফেয়ারওয়েল অর্থাৎ বিদায়, ইয়োর এক্সেলেন্সি সম্রাট মহানুভব। নবাবকে কুর্নিশ করে ওয়াটস বাইর হইয়া গেল অর্থাৎ চলে গেল। রাজবল্লভ বলছে জাহাপনা, এখানে রাজবল্লভ হচ্ছে রাজা সিরাজদৌলার সভাসদ হয়েও যে রাজার বিরুদ্ধগামী সবসময় কাজ করত। এখানে রাজা সিরাজকে সম্বোধ করে জাহাপনা বলে ডাক দিয়েছে। সিরাজ বলছে একটু অপেক্ষা করুন রাজা। এখানে রাজা বলতে যখন রাজবল্লভ সিরাজকে জাহাপনা বলে ডাক দিল তখন সিরাজ বলছে আপনি একটু অপেক্ষা করুন রাজবল্লভ। সিরাজ বলছেন মসিয়েলা। মসিয়েলা হচ্ছে ফরাসি প্রতিনিধি। যেমন লর্ড ক্লাইভ
ইংরেজ প্রতিনিধি রূপে ওয়াটসকে রেখে গিয়েছিল, ঠিক তেমনি ফরাসি প্রতিনিধি হিসাবে মুর্শিদাবাদে ছিল মসিয়েলা। মসিয়েলা বলছে, অ্যাট ইয়োর কমেন্ট, তোমার আদেশ, ইয়োর এক্সেলেন্সি, তোমার মহানুভব সিংহাসনের সামনে গিয়ে কুর্নিশ করলো বা স্বাগতম জানালো। এবার সিরাজ মসিয়েলাকে বলছে, অর্থাৎ ফরাসি প্রতিনিধি মসিয়েলাকে বলছে, তোমাদের কাছে আমি লজ্জিত, অর্থাৎ ফরাসিদের কাছে আমি লজ্জিত। তোমরা ফরাসিরা বহুদিন থেকেই আমাদের বাংলাদেশে বাণিজ্য করছো। আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি, মানে খারাপ আচরণ করনি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়, অর্থাৎ ফরাসিদের সঙ্গে ইংরেজদের বিবাদ শুধু আজকের নয়, আর এদেশের কোনো ব্যাপার নিয়েও নয়। সাগরের ওপারে, অর্থাৎ আমাদের বাংলার বাইরে তোমরা যদি পরস্পরের টুটি চিপে মারলেও আমার কিছু বলার থাকবে না। অর্থাৎ যদি বাংলার বাইরে গিয়ে তোমরা ইংরেজ এবং ফরাসিরা নিজেদের মধ্যে মারামারিও করো, আমাদের কিছু বলবার থাকবে না। তবে আমার রাজ্যে তোমরা ফরাসিরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়েই, আদেশ না নিয়েই তোমাদের ফরাসিদের ঘাঁটি চন্দননগর অধিকার করেছে, কারণ চন্দননগরে বাণিজ্য করত ফরাসিরা। সমস্ত ফরাসি বাণিজ্য কুঠি ইংরেজদের ছেড়ে দেওয়া হোক, এই মর্মে তারা দাবি উপস্থিত করেছে। তোমরা ফরাসিরা সেই প্রতিকারের আশাতেই আমার কাছে উপস্থিত হয়েছ, অর্থাৎ ইংরেজরা চায় চন্দননগর সহ সমস্ত ফরাসি বাণিজ্য কুঠি ইংরেজদের দিয়ে দেওয়া হোক। কিন্তু ফরাসিরা এটা মানতে না পেরে রাজা সিরাজের কাছে উপস্থিত হয়েছে। এবার মসিয়েলা, অর্থাৎ ফরাসি প্রতিনিধি মসিয়েলা বলছে, উই হ্যাভ অলওয়েজ সাউট ফর ইউর প্রোটেকশন ইউর এক্সেলেন্সি। আমরা সবসময় আপনার সুরক্ষার জন্যই চেয়েছি। সিরাজ বলছে, কলকাতা জয়ে, অর্থাৎ যখন কলকাতা দুর্গে ইংরেজদের সঙ্গে সিরাজের লড়াই হলো, সেই কলকাতা জয় করতে গিয়ে আর পূর্ণিয়ার শওকত জঙ্গের সঙ্গে আমরা পড়েছিলাম সিরাজের মাস্ততো দাদা, অর্থাৎ সিরাজের মাসির ছেলে শওকত জং, যে রাজা ছিল বিহারের পূর্ণিয়ার, সেই পূর্ণিয়ার শওকত জংয়ের সঙ্গে সংগ্রামে সিরাজের বহু লোকক্ষয় এবং প্রচুর অর্থক্ষয় হয়েছে। সিরাজ আরও বলে, আমার মন্ত্রিমণ্ডলও, অর্থাৎ আমার সভাসদরাও এখন আর যুদ্ধের পক্ষপাতী নন। তাই এখন ইংরেজরা যতই তোমাদের ওপর অত্যাচার করুক, আমরা এখন ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, কারণ আমাদের এখন সেরকম লোক সমাগমও নেই আর প্রচুর অর্থও নেই। এরূপ অবস্থায় তোমাদের প্রতি, অর্থাৎ ফরাসিদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে এখন আর বিবাদে প্রবৃত্ত হতে পারি না। অর্থাৎ এখন আমি কোনোভাবেই আর ফরাসিদের হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারবো না। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। সিরাজ ফরাসি প্রতিনিধি মসিয়েলাকে এই কথা বলে। সভা কিছুকাল স্তব্ধ রইল। মসিয়েলা, অর্থাৎ ফরাসি প্রতিনিধি মসিয়েলা মাথা নত করে সিরাজের সামনে দাঁড়িয়ে রইলেন। তাহার পর ধীরে মাথা তুলিয়া নবাবের দিকে চাহিলেন, নবাব সিরাজের দিকে, এবং ক্ষুব্ধ কণ্ঠে কহিলেন, এবার মসিয়েলা বলা শুরু করল, ইয়োর এক্সেলেন্সি, সম্রাট মহানুভব, ইউ রিফিউজ আস ইয়োর হেল্প, ইয়োর প্রোটেকশন। আমাদের জন্য আপনি প্রত্যাখ্যান করেছেন আপনার সাহায্য এবং আপনার প্রতিরক্ষা। দো উইথ গ্রেট রিলাক্টান্স, যদিও খুব অনিচ্ছা সহকারী। আই অ্যাপ্রিসিয়েট ইয়োর ফিলিংস, আমি কদর করি আপনার অনুভূতির। আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি দ্য প্রেডিকমেন্ট ইউ আর ইন, আপনি যে সংকটের মধ্যে আছেন। আই অ্যাম সরি ফর ইউ, আমি আপনার জন্য দুঃখিত। অ্যান্ড আই অ্যাম সরি ফর আওয়ার সেলভস, আমি আমাদের জন্য দুঃখিত। উই হ্যাভ নো আদার চয়েস, আমাদের কাছে কোনো বিকল্প নেই দ্যান টু লিভ দিস ল্যান্ড, এই ভূমি ত্যাগ করা ছাড়া। হুইচ উই হ্যাভ লার্ন টু লাভ, যাকে আমরা ভালোবাসতে অভ্যস্ত হয়ে পড়েছি। অ্যালাউ মি ইয়োর এক্সেলেন্সি,
আমাকে অনুমতি দিন সম্রাট মহানুভব, টু ওয়ার্ন ইউ, আপনাকে সাবধান করতে, দ্যাট ইউ আর ইন এ গ্রেট ডেঞ্জার, আপনি এখন মহান বিপদের মধ্যে। অন ইউর ডিপার্চার ফ্রম দিস ল্যান্ড, আমরা এই ভূমি ত্যাগ করার পর থেকে, দ্য স্মুথার্ড ফ্লেম উইল বাস্ট ফোর্থ, ধিকি ধিকি করে আগুনের শিখা বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়বে। অ্যান্ড উইল ডেস্ট্রয়, ধ্বংস করে দেবে, ইয়োর কিংডম, আপনার রাজত্ব, অ্যান্ড পিপুল, এবং আপনার লোকজন। মসিয়েলা ক্ষুব্ধ হয়ে রাজা সিরাজকে এই কথাগুলি বলে। সিরাজ সিংহাসন থেকে এবার নেমে আসে। মসিয়েলার সামনে দাঁড়িয়ে কহিলেন, সিরাজ, আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে বা সাবধান করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতির পরিচয় দিয়েছ মসিয়েলা। তোমার কথা আমার চিরদিন মনে থাকবে। সিরাজ ফরাসি প্রতিনিধি মসিয়েলাকে কথা বলে। সিরাজ আরও বলে, প্রয়োজন হলে আমি তোমাকে আবার স্মরণ করব, তখন যেন আমাকে ভুলো না বন্ধু। মসিয়েলা প্রত্যুত্তরে বলে, আই নো, আমি জানি, উই শ্যাল নেভার মিট, আমাদের আর কখনো সাক্ষাৎ হবে না। দুজনেই চুপ করে রইলেন। ফেয়ারওয়েল, বিদায়, ইয়োর এক্সেলেন্সি, সম্রাট মহানুভব। কুর্নিশ করে চলে গেল মসিয়েলা। সিরাজ তাহার পিছু পিছু খানিকটা অগ্রসর হইয়া আবার স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর দ্রুত ফিরে এসে রাজা রাজবল্লভের নিকট অগ্রসর হইয়া কহিলেন, আমরা পড়েছিলাম আগের পৃষ্ঠায় যে যখন রাজা ওয়ার্সকে অর্থাৎ রাজা সিরাজ যখন ওয়ার্সকে তাড়িয়ে দিচ্ছিল, রাজবল্লভ জাহাপনা বলে ডাক দিয়েছিল। তখন রাজা সিরাজ রাজবল্লভকে থামিয়ে দিয়ে মসিয়েলার সঙ্গে কথোপকথন শুরু করেছিল। এবার সিরাজ রাজবল্লভকে বলে, আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা? রাজবল্লভ বলছে, এখন সে কথা নিরর্থক, অর্থাৎ সেই কথার এখন আর প্রয়োজন নেই। সিরাজ হাসিয়া বলিলেন, সিরাজ বলেন, জানেন তো, রাজবল্লভকে বলছি, আমাকে কোনো কথা বলেই লাভ নেই, সর্বচিকিৎসার বাইরে আমি, অর্থাৎ আমি সব বলার ঊর্ধ্বে। সিংহাসনের দিকে আবার এগিয়ে এলেন সিরাজ। রাজবল্লভ বলছে সিরাজকে, ওয়াটস সাহেবকে অর্থাৎ ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। সিরাজ তারপরে ফিরে আসলো। এখানে আমাদের শেষ হয়ে গেল সিরাজদৌল্লা নাটকটির প্রথম পর্ব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের বেশি করে শেয়ার করবে।